তৃতীয় পর্ব, গঙ্গা মা নন, কন্যা। আগের পর্বে বলেছিলাম হরিদ্বার থেকেই প্রথমে উত্তরকাশী আসার কথা, তারপর মুগবা গ্রামের কথা। শীতের 6 মাস মা গঙ্গা এখানে থাকেন। রয়েছে গঙ্গার মন্দির। এই গ্রামের মানুষরাই যুগ যুগ ধরে গঙ্গোত্রীর মন্দিরের পূজারী। অক্ষয় তৃতীয়ার আগের দিন ধারালি এসে পৌঁছেছি। এখনো তেমন লোকজন আসেনি। হোটেলে আমি একা। রাত হতেই কনকন ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকে পরের দিনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। সকালে ঘুম ভাঙতেই কানে এলো বাজনার শব্দ। হোটেলের বারান্দায় উঠে এলাম। বাঁদিকে দূরে সবুজ বনের মাথা ছাড়িয়ে উঠেছে বরফে মোড়া পর্বতশৃঙ্গ। ঠিক যেন রূপালী চাদর জড়িয়ে আছে। পরে শুনেছিলাম ওর নাম বন্দরপুচ্ছপ। যমুনা নদী ওখান থেকেই বার হয়েছে। ওই নদীর পাড়েই রয়েছে যমুনেত্রীর মন্দির। আজ ধারালির দোকানপাট খুলেছে। গতকাল বেশ ফাঁকাই ছিল। কয়েকটা গাড়ি দাঁড়িয়ে, পাহাড়ি পথে মানুষজন চলেছে। একটু বেলা হতেই বেরিয়ে পড়লাম। ঝুলাপুল পেরিয়ে যেতেই দেখলাম এক দল সাধু। গায়ে কম্বল, কাঁধে ঝোলা, সকলেরই খালি পা। মুখোমুখি হতেই হাত জোড় করলাম। প্রণাম মহারাজ, आप लोग कहाँ से आए? একজন সাধু জবাব দিলেন, इलाहाबाद से आए हैं। ट्रेन में हरिद्वार, उसके बाद पैदल। অবাক লাগছিল। সেই হরিদ্বার থেকে পায়ে হেঁটে এত দূর এসেছে। আগেকার দিনে যানবাহন ছিল না, রাস্তা ছিল না, তাই বাধ্য হয়ে মানুষকে হাঁটতে হতো। কিন্তু এখন হয়তো গাড়ি ভাড়া জোগাড় করতে পারেননি। বললাম, आप लोग तो महंत है, किसी गाड़ी वाले को क्यों नहीं पूछे? वो लोग बिना पैसे के आप लोगों को यहीं पहुंच देते। একজন সাধু আমার মনের ভাবটুকু বুঝতে পারেন। তিনি আমার দিকে ফিরে শান্তভাবে বললেন, হিমালয়ের এই পথ দিয়ে কত মহামানব নারায়ণ তীর্থে গিয়েছেন। পঞ্চ পাণ্ডবরা গিয়েছেন হিমালয়ের পথ ধরে মহাপ্রস্থানে। রাম লক্ষ্মণ এসেছেন হিমালয়ে। তারা কেউ গাড়ি চড়ে আসেননি, সকলেই পায়ে হেঁটে এসেছেন। তাদেরই পায়ের ধুলো মিশে রয়েছে এই পথে। সেই পবিত্র ধুলোর স্পর্শ পাব বলেই তো হেঁটে এসেছি। কি বিশ্বাস আর শ্রদ্ধা! সাধুদের সঙ্গে উঠে এলাম। আজ মন্দিরের সামনের চাতালে মানুষের ভিড়। একদিকে মিলিটারির লোকেরা রং বেরঙের পোশাক পরে ব্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ধুতি পাঞ্জাবি পরা এক দল পুরোহিত পালকির মতো ডুলি সাজাচ্ছে। মন্দিরের দরজা বন্ধ। একজনকে জিজ্ঞাসা করলাম, কখন দরজা খুলবে? একটু পরেই দরজা খুলবে, তবে বাইরের কেউ যেতে পারবে না। দলে দলে লোকজন আসছে। অনেক সাংবাদিকও এসেছেন। তারা ছবি তুলছেন। আর্জেন্টিনা থেকে 2 তরুণ তরুণী এসেছে। আগের বছরও তারা এসেছিল। পৃথিবীর বহু দেশে তারা গিয়েছে, কিন্তু হিমালয়ের মতন এত সুন্দর দৃশ্য তারা নাকি কোথাও দেখেননি। ভালো লাগছিল তাদের সঙ্গে কথা বলতে। হঠাৎ বড়সড় চেহারার একজন লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। যারা বাঁধের বিরুদ্ধে আন্দোলন করছে, আপনি কি তাদের লোক? বললাম, কারা বাঁধের বিরুদ্ধে আন্দোলন করছে জানি না,
গঙ্গা উৎসব দেখার জন্য কাল এসেছি। লোকটি আর কিছু জিজ্ঞাসা করল না। পরে জেনেছি গোয়েন্দা বিভাগের লোক। মানুষের প্রতিবাদকে প্রতিহত করবার জন্যে সরকার এদের কাজে লাগিয়েছে। মিলিটারি ব্যান্ড বাজতে শুরু করেছে। গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়েছে। যারা পুরোহিত তারা সকলেই ধুতি পাঞ্জাবি পরা, কপালে লাল টিপ। পুরোহিতরা মন্দিরের দরজা খুলে ভেতরে ডুলি নিয়ে যায়। চারিদিকে জয়ধ্বনি ওঠে, গঙ্গা মাই কি জয়, গঙ্গা মাই কি জয়। একটু পরেই ডুলি বেরিয়ে আসে। গোটা ডুলি লাল কাপড়ে ঢাকা। ভেতরে রয়েছে মা গঙ্গার মূর্তি। গঙ্গোত্রী মন্দিরে গিয়ে এই মূর্তি বার করা হবে। 8 জন পুরোহিত ডুলি কাঁধে এগিয়ে চলে। আগে আগে মিলিটারিরা ব্যান্ড বাজাতে বাজাতে চলেছে। পিছনে গাঁয়ের সব মেয়ে পুরুষ। অনেকেরই মুখ গম্ভীর। তাদের কাছে গঙ্গা মা নন, তিনি মুম্পা গাঁয়ের কন্যা। বাপের বাড়ি থেকে চলেছেন শ্বশুর বাড়ি, গঙ্গোত্রী। তাই মেয়েকে বিদায় দিতে সকলেরই যেন বিষণ্ণ। মিছিল এগিয়ে চলে। পাহাড়ের গায়ে গায়ে বাজনার আওয়াজ, তার সঙ্গে সবার গলায় গঙ্গা মাই কি জয়ধ্বনিতে মুখর হয়ে উঠেছে চারদিক। পাহাড়ের গা বেয়ে রাস্তা। আমার পাশেই হাঁটছিলেন নোমানবান। বললেন, এখান থেকে গঙ্গোত্রী 25 কিলোমিটার। পুরো রাস্তায় হেঁটেই যাওয়া হবে। আজ বিকেলে ভৈরব ঘাটিতে ডুলি পৌঁছবে, রাতে সেখানে বিশ্রাম। আবার কাল সকালে ডুলি বার হয়ে 10টার মধ্যেই গঙ্গোত্রী মন্দিরে পৌঁছে যাবে। খানিক দূর গিয়ে গঙ্গার তীরে শ্বেত পাথরের শিব মন্দির। মন্দিরের বারান্দায় ডুলি নামানো হলো। সকলে শিবের মাথায় জল দেন। কিছুক্ষণ পূজা পাঠ চলে। আবার ডুলি তুলে নেন পুরোহিতরা। গ্রামের অল্প কিছু মানুষ তাদের সঙ্গী। সকলে এগিয়ে চলেন। মিলিটারি ব্যান্ডের সৈনিক, গ্রামের মানুষ, বাইরে থেকে যারা এসেছিল, এবার তারা সকলে ফিরে চলে। খানিক দূর গিয়ে গঙ্গার তীরে শ্বেত পাথরের শিব মন্দির। মন্দিরের বারান্দায় ডুলি নামানো হলো। সকলে শিবের মাথায় জল দেন। কিছুক্ষণ পূজা পাঠ চলে। আবার ডুলি তুলে নেন পুরোহিতরা। এবার কিন্তু গ্রামের অল্প কিছু মানুষ তাদের সঙ্গে। তারা সকলে এগিয়ে চলেন। বাকি গ্রামের মানুষ, মিলিটারি ব্যান্ডের সৈনিক, বাইরে থেকে যারা এসেছিল, তারা সকলে ফিরে আসে। আগামীকাল আবার দেখা হবে গঙ্গোত্রীতে। আগের দিন পরিচয় হওয়া স্কুল শিক্ষক উমারবান বললেন, আপনি তো গঙ্গোত্রী যাবেন? হ্যাঁ, এখানকার উৎসব দেখব বলেই তো এসেছি। কোন হোটেলে আছেন? ওই যে গঙ্গা লজে। আমাদের এখান থেকে জিপ যাবে, আপনাকে তুলে নেব। ঘণ্টাখানেকের মধ্যেই বাড়াবো। তাড়াতাড়ি রেডি হয়ে নিন। কিছুক্ষণ বাদেই হোটেলের সামনে জিপ আসে। মোগবা গায়ের লোকজন চলেছে গঙ্গোত্রী। সামনে বসে উমানমন। পাশের জায়গাটা আমার জন্য খালি রেখে দিয়েছে। আমি বসতেই জিপ ছাড়ে। সঙ্গে সঙ্গে সকলে একসঙ্গে বলে ওঠে, গঙ্গা মাই কি জয়। অনুভব করি এখানকার মানুষদের গঙ্গার প্রতি কি গভীর প্রেম। গঙ্গার তীর ধরে রাস্তা পাহাড়ের গা বেয়ে ক্রমশই ওপরের দিকে ওঠে। পথের ধারে এত গভীর খাদ, সামান্য অসতর্ক হলেই গাড়ি গড়িয়ে পড়বে কয়েক হাজার ফুট নিচে গঙ্গায়। এদিকে আর কোনো গ্রাম, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের গা বেয়ে চির গাছের বন। কোথাও ঝর্ণা নেমেছে, মনে হয় সাদা দুধ যেন পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে।
আধ ঘন্টা গিয়ে জংলা, ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সের ক্যাম্প। চীন যখন তিব্বত দখল করে নেয় তখন থেকেই এই বাহিনী ভারত তিব্বত সীমান্ত রক্ষার কাজ করে চলেছে। শীতকালে যখন চারদিক বরফে ঢেকে যায়, সেই প্রবল ঠান্ডার মধ্যেও বাহিনীর সৈনিকরা এখানে থাকেন। দেশের প্রতি তাদের ভালোবাসা, সেবা, ত্যাগ সত্যি প্রণামের যোগ্য। হঠাৎ দেখি পথের পাশে অনেক লোকজনের ভিড়, পর পর গাড়ি দাঁড়িয়ে। সামনে যেতেই দুজন মিলিটারি এগিয়ে এসে বললেন, আসুন স্যার, আজ এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে। মিলিটারিরা কেন খাওয়াচ্ছে বুঝে উঠতে পারছিলাম না। একজনকে জিজ্ঞাসা করতেই বলল, আজ মা গঙ্গা গঙ্গোত্রী যাবেন, তাই সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হবে। শুধু খাওয়া নয়, পুজোর ব্যবস্থাও হয়েছে। এখনো ডুলি আসেনি, সবাই অপেক্ষা করছে। খাওয়া হতেই আমাদের গাড়ি আবার রওনা হলো। খানিক দূর গিয়ে পথের পাশে মন্দির, দেওয়ালের গায়ে বড় বড় করে লেখা ভৈরব ঘাটি মন্দির। ভৈরব শিবের অনুচর বা দ্বারপাল। গঙ্গোত্রীতে শিব নেই, বলা হয় গঙ্গা শিবের কন্যা, তাই তাকে দেখার দায়িত্ব শিবের। ভৈরব ঘাটি পার হয়ে ভাঙাচোরা রাস্তা, মাঝে মাঝে বড় বড় গর্ত, কোথাও পাহাড় থেকে ধস নেমেছে, চারিদিকে বালি পাথর ছড়িয়ে রয়েছে। আবার এক এক জায়গায় অনেকখানি চওড়া রাস্তা। এত নিচে গঙ্গা যে রাস্তা থেকে চোখেই পড়ে না। একটা বাঁধ পেরিয়ে এসেই ড্রাইভার চেঁচিয়ে ওঠে, গঙ্গা মাই কি জয়। ড্রাইভারের সঙ্গে গলা মিলিয়ে আমরাও বলে উঠি, গঙ্গা মাই কি জয়। গঙ্গোত্রী 1 ঘন্টার মতন চলেছি। একটা বড় বাঁধ পেরিয়ে আসতেই এবার চোখে পড়ে সামনে বিরাট তোরণ। বুঝতে পারি গঙ্গোত্রীতে এসেছি। রাস্তার পাশে বেশ কিছুটা ফাঁকা জায়গা, কয়েকটা গাড়ি দাঁড়িয়ে সেখানে। চারদিক ফাঁকা, একে একে সবাই গাড়ি থেকে নামে। একটা ছোট ছেলে দাঁড়িয়েছিল। কুমারমান ছেলেটাকে ডেকে বললেন, এই বাবুকে আমাদের লজে নিয়ে যা, বলবি আমি পাঠিয়েছি। আমার হাতটা ধরলেন ওয়ানমন, আমি মন্দিরে আছি, বিশ্রাম নিয়ে আসুন, দেখা হবে। ছেলেটার সঙ্গে এগিয়ে যাই। সরু রাস্তা, দুধারে দোকান, বেশিরভাগ পুজোর জিনিস রয়েছে। দোকানপাট ফাঁকা, কাল থেকে ভিড় শুরু হবে। কয়েকটা দোকান পার হয়ে নিচের দিকে রাস্তা নেমে গিয়েছে। সামনে গঙ্গা, নুড়ি পাথর আর বিরাট বিরাট বোল্ডারের ওপর দিয়ে প্রবল বেগে গঙ্গার জল বয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর গর্জন! সামনে লোহার সেতু, তার নিচে গঙ্গা বিশাল একটা পাথরে আঘাত করে আছড়ে পড়ছে। তারপরেই ঘূর্ণির মতন পাক খেয়ে ছুটে চলেছে। দেখে ভয় লাগে, বুকের মধ্যে কাঁপন ওঠে। বাঁদিকে গঙ্গার পাড়ে বাঁধানো চাতাল, দুজন লোক সেখানে বসে স্নান করছে। দুদিকেই পাহাড়ের গা বেয়ে ঘরবাড়ি, দূরে বরফ ঢাকা পাহাড়। ব্রিজের ওপর থেকে গোটা গঙ্গোত্রীকে দেখছি, ঠিক যেন পটে আঁকা ছবি। নিজের অজান্তেই বলে উঠি, কি সুন্দর। পাশ দিয়ে একজন বৃদ্ধ সাধু যাচ্ছিলেন। ফর্সা রং, গেরুয়া পোশাক, বোধহয় আমার কথা শুনতে পেয়েছিলেন। পরিষ্কার বাংলায় বললেন, ঠিকই বলেছ, গঙ্গোত্রীর মতন এত সুন্দর জায়গা কোথাও নেই। এখানে ভগীরথ তপস্যা করেছিলেন, তাই গঙ্গা মানুষের কল্যাণের জন্যে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। একটু চুপ করে থেকে বলি, এ তো গল্প কাহিনী। সাধু আগের মতোই সহজভাবে বললেন, তুমি যদি বিশ্বাস করো তাহলে সত্যি, না হলে মিথ্যে।
তা কোথা থেকে আসছো? কলকাতা। আমি এসব আশ্রমে থাকি, যখন মন চাইবে চলে এসো। সাধু চলে যান। আমি ছেলেটার পেছন পেছন এগিয়ে যাই। ব্রিজ পার হয়েই গঙ্গা লজ, ওখানেই থাকার ব্যবস্থা হয়। এখানেও সব অগোছালো, রঙের গন্ধ। দোতলার বারান্দা থেকে দেখি গঙ্গা মায়ের মন্দির। 4টে বাজে, এখনও রোদ রয়েছে। মন্দিরের চূড়ায় পেতলের ঘট বসানো, সূর্যের আলোয় ঝলমল করছে। মন্দিরের গা ছুঁয়ে বিরাট পাহাড়, পাহাড়ের গায়ে সার দেওয়া দেওদার গাছ, তার ওপর নীল আকাশ। এত নীল, ঠিক কলমের কালির মতন। কলকাতায় এই আকাশের রং কল্পনাই করতে পারি না। টিফিন করে বেরিয়ে আসি। বিভিন্ন টেলিভিশন কোম্পানির লোকজন আসছে। কাল মন্দির খোলার দৃশ্য সরাসরি দেখানো হবে। সেতু পেরিয়ে বাজারের মধ্যে দিয়ে রাস্তা গিয়েছে মন্দির অবধি। শ্বেত পাথরের বিরাট মন্দির, সমস্ত মন্দির ফুল দিয়ে সাজানো। মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের পাশে অফিস ঘর। একজন বয়স্ক লোক বসেছিলেন। জিজ্ঞাসা করলাম, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এই মন্দির কমিটিতেই আছি। আমার নাম ভরসারাম সিমোয়ান। কাল মন্দিরের দরজা খোলা হবে, তাই এখনকার কাজকর্ম দেখবার জন্যে আগেই এসেছি। নিজের পরিচয় দিয়ে আসার উদ্দেশ্য বলতেই ভরসারামজি বললেন, আসুন অফিস ঘরে গিয়ে বসি। বেলা শেষ, কনকন করে ঠান্ডা পড়ছে। অফিস ঘর জুড়ে গদি পাতা। আরও কয়েকজন বসে। উমারমনকে চোখে পড়ল না। ভরসারামজি বললেন, আমরা 10 পুরুষ ধরে গঙ্গোত্রী মন্দিরের পূজারী। মোগবা গাঁয়ে আমাদের বাড়ি। বললাম, আমি গতকাল ধারালিতে এসেছি। আজ সকালে মোগবা গায়ে গিয়েছিলাম। ডুলি বার হলো, তারপর এলাম। ভরসারামজি বললেন, হ্যাঁ, কাল সকালেই ডুলি আসবে, তারপর মন্দিরের দরজা খুলবে। বরাবরই কি এইভাবেই মা গঙ্গা আসেন? অনেক দিন আগে কি হতো আমার জানা নেই, তবে এই মন্দির তৈরি হওয়ার পর থেকে এইভাবেই দেবী আসা যাওয়া করেন। আগে কি মন্দির ছিল না? যতদূর জানা যায়, এখন যেখানে মন্দির রয়েছে সেখানে একটা বড় পাথরের শিলা ছিল। প্রচলিত বিশ্বাস, সেই পাথরের উপর বসে তপস্যা করেছিলেন ভগীরথ। বলা হতো ভগীরথ শিলা। আগে ওই শিলাকে পুজো করা হতো। 1813 সালে গোর্খা সেনাপতি অমর সিং থাপা ছোট মন্দির তৈরি করেন। সেই মন্দির তৈরির সময় ওই শিলার ওপর বেদি করে তাতেই মা গঙ্গার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। প্রায় 100 বছর সেই মন্দিরেই পূজা পাঠ হয়েছে। তাহলে আজকের এই মন্দির কে করেন? পুরনো মন্দিরের অবস্থা যখন খুব খারাপ হয়ে গিয়েছিল, তখন পুরোহিতদের অনুরোধে জয়পুরের মহারাজ সওয়াই দ্বিতীয় মান সিং 1922 সালে আজকের এই মন্দির তৈরি করেন। সেই সময় সিমোয়াল পরিবারের 5 ভাই গঙ্গোত্রী মন্দিরের পূজার ভার দেন। মোগবা গাঁয়ের সকলেই তাদেরই বংশধর। আমার ঠাকুরদার কাছে এই মন্দির তৈরির গল্প শুনেছি। তখন ঋষিকেশ থেকে ছিল হাঁটা পথ। জিনিসপত্র যা লাগতো সব নিচে থেকে আসতো। বেশিরভাগ জিনিসপত্র মাথায় করে নিয়ে আসতে হতো, আর ভারী জিনিস ঘোড়া নয়তো খচ্চরের পিঠে চাপিয়ে নিয়ে আসা হতো। কতদিন লাগতো? গঙ্গোত্রী পৌঁছতে 15 থেকে 20 দিন লেগে যেত। গঙ্গোত্রী নামটা এলো কোথা থেকে? গঙ্গা গোমুখে জন্ম নিয়ে নিচের দিকে নামছে, মানে উত্তর থেকে দক্ষিণে। এখানে এসে
গঙ্গা পাহাড়ে বাঁধা পেয়ে কিছু দূর পর্যন্ত উত্তর দিকে গিয়েছে বলে এর নাম গঙ্গা উত্তরী বা গঙ্গোত্রী। আমাদের কথার মাঝেই উমারমন এলেন, পাশে বসে বললেন, আমি আপনার কথাই ভাবছিলাম, কেমন লাগছে? যতটুকু দেখেছি তাতে মন ভরে গিয়েছে। বর্ষারামজি উঠে পড়লেন, আপনারা কথা বলুন, আমি দেখি ওদিকে কি হচ্ছে। বর্ষারামজি চলে যেতেই বললাম, একটা কথা জিজ্ঞেস করব। ভগীরথ এখানে বসে তপস্যা করেছিলেন, সে কথা কি কোনো পুরাণে উল্লেখ আছে? উমারমনজি কিছুক্ষণ কোনো কথা বললেন না, তারপর ধীর গলায় বললেন, আমি পুরাণ পড়িনি, ছোটবেলা থেকে যা শুনে এসেছি তাই বলি। তবে বিজ্ঞানের শিক্ষক হিসাবে একটা কথা বলি, কয়েক কোটি বছর আগে এই সমস্ত অঞ্চলই ছিল বরফে ঢাকা, আর সেই সময় গঙ্গোত্রী অবধি ছিল হিমবাহ। তারপর ধীরে ধীরে হিমবাহের বরফ গলতে আরম্ভ করল, সেই হিমবাহের বরফ গলে জন্ম হলো গঙ্গা। তবে সম্প্রতি একজন ভূতত্ত্ববিদ গবেষণা করে জানিয়েছেন, গঙ্গার জন্ম নাকি বরফ গলে হয়নি। হিমালয় জন্মের আগে যখন এখানে তেথিস সাগর ছিল, সেই সময় তেথিস সাগরের জলধারায় গঙ্গার জন্ম। গঙ্গার এই জন্মকথা আগে কখনো শুনিনি। সত্যি মিথ্যা বিচার করার ক্ষমতা আমার নেই, পণ্ডিতরা যা বলেন তাই মেনে নিতে হয়। তবে গোমুখ থেকেই যে গঙ্গার জন্ম, সে কথা বহু যুগ ধরেই ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। বললাম, এখান থেকে গোমুখ কত দূর? 19 কিলোমিটার, পায়ে হাঁটা পথ। আপনি গিয়েছেন? অনেকবার, তবে বছর 2 যায়নি। আপনি ঘুরে আসতে পারেন, গাইড দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। বললাম, আমি যেতে পারবো? উমারমনজি সঙ্গে সঙ্গে বললেন, কেন যেতে পারবেন না? কাল গঙ্গোত্রী মন্দির খুলছে, 2-1 দিন পরেই দেখবেন কত লোক গোমুখ যাচ্ছে। গঙ্গার কথা জানতে এসেছেন আর গোমুখ যাবেন না? রাস্তায় বিপদের কিছু নেই তো? আরে মা গঙ্গার নাম করে বেরিয়ে পড়বেন, কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। মনে হলো সবই বিশ্বাস, আর এই বিশ্বাসের শক্তিতেই গোমুখ পৌঁছে যাব। রাত বাড়ছে, হোটেলে ফিরতে হবে। কাল উৎসব, গোটা মন্দির আলোয় ভরে আছে। চারপাশের নির্জন প্রকৃতির মধ্যে ঠিক যেন এক স্বপ্নপুরী। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।